আচ্ছা, এবার তাহলে আমরা চলে আসি হচ্ছে আমাদের তৃতীয় কোয়ান্টাম সংখ্যা, সেটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তোমরা জানো এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়, সেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা কিছুক্ষণ আগে আমরা পড়ে আসলাম যে ভাইয়া আমাদের কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চারটা: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। এর মধ্যে তোমাদের কার কার মনে আছে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং সেই এনের মান কি হতে পারে? সেই এনের মান হতে পারে হচ্ছে 1, 2, 3, 4 এরকম, তাই না? এবং তুমি কিন্তু এটাও জানো এনের মান যখন 1 তখন সেটাকে আমি কি শেল বলি? তখন সেটাকে আমি কে শেল বলি। এনের মান যখন 2 সেটাকে আমি তখন কি বলি? সেটাকে আমি এল শেল বলি। এনের মান যখন 3 সেটাকে আমি কি বলি? এম শেল। এবং এনের মান যখন 4 সেটাকে আমি কি বলি ভাইয়া? এন শেল, তাই তো? তার মানে তোমাকে যদি বলে যে একটা ইলেকট্রন এন শেলে অবস্থান করছে, এর অর্থ একটা ইলেকট্রন এন শেলে অবস্থানের অর্থ হচ্ছে একটা ইলেকট্রন চতুর্থ প্রধান শক্তি স্তরে অবস্থান করছে। তোমাকে যদি বলে একটা ইলেকট্রন কে শেলে অবস্থান করছে, এটা দিয়ে বোঝায় ইলেকট্রনটা প্রথম প্রধান শক্তি স্তরে অবস্থান করছে, তাই তো? তাহলে আমি প্রধান কোয়ান্টাম সংখ্যা জানি এবং আমি গত ক্লাসে ভাইয়া সহকারী কোয়ান্টাম সংখ্যাও শিখে এসেছি। আমি তোমাকে কি বলেছিলাম যে এই সহকারী কোয়ান্টাম সংখ্যা সে কি? সে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল, তাই না? এবং এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয় এবং বলতো এর মানটা কি হয়? এল এর মান হয় হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, তাই তো? তার মানে হচ্ছে এনের যা মান হবে তার চেয়ে এক কম, 0 থেকে n-1 পর্যন্ত যে মানগুলো পাবো সেগুলো আসলে কি? সেগুলো হচ্ছে ভাইয়া এল এর মান। এবং তুমি এটাও জানো যে এল এর মান হতে পারে কি? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। এবং সেজন্য সেগুলোকে আমি তখন কি ডাকবো? 0 হলে এস ডাকবো, 1 হলে আমি পি ডাকবো, 2 হলে আমি কি ডি ডাকবো এবং 3 হলে আমি কি ডাকবো ভাইয়া? এফ অরবিটাল, তাই তো? এগুলো আমি জানি। তাহলে ভাইয়া এখন আমরা পড়বো হচ্ছে ভাই আমাদের 3 নাম্বার কোয়ান্টাম সংখ্যা, যেটা হচ্ছে ভাইয়া চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ঠিক যেন ভাইয়া ওই যে ঠিক যেমন সহকারী কোয়ান্টাম সংখ্যাটা প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল ছিল, একইভাবে এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটাও সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল হবে। তার মানে প্রত্যেকে তার পূর্ববর্তীর কি হবে? উপরে নির্ভরশীল হবে। তাহলে ভাইয়া কি বললো? ভাইয়া বললো এই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা তার পূর্ববর্তী অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল এর উপরে নির্ভরশীল। অর্থাৎ এম হচ্ছে এল এর উপরে নির্ভরশীল এবং তাদের নির্ভরশীলতাটা ভাইয়া কীরূপ? খেয়াল করে দেখো, তাদের নির্ভরশীলতাটা হচ্ছে এই সম্পর্কে, অর্থাৎ এম হচ্ছে ভাইয়া -L থেকে 0 সহ +L পর্যন্ত। তার মানে এটা সবাই লিখে রাখো। এর অর্থ হচ্ছে ভাইয়া এম এর মান তাহলে কি হবে? এম এর মান আসলে এল এর উপর নির্ভরশীল এবং এল এর মান যত হোক না কেন এম এর মান হবে হচ্ছে -L থেকে শুরু করে 0 সহ +L পর্যন্ত। তার মানে কি 0 সহ +-L। আমি তাহলে সংক্ষেপে কি লিখতে পারি? 0 সহ +-L। তাহলে ভাইয়া চলো এই ব্যাপারটাই আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? ধরো আমি তোমাকে বললাম যে একটা ইলেকট্রন কোনো একটা পরমাণুতে ভাইয়া কি আছে বলো তো? তৃতীয় প্রধান শক্তি স্তরে আছে। ভাইয়া কি বললো? একটা ইলেকট্রন পরমাণুতে তৃতীয় প্রধান শক্তি স্তরে আছে। তাহলে আমাকে বলো তো ভাইয়া, যেহেতু ইলেকট্রনটা তৃতীয় প্রধান শক্তি স্তরে আছে, সুতরাং সেই ইলেকট্রনের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? এন এর মান হবে 3। কারণ কি ইলেকট্রনটা ভাইয়া কি তৃতীয় প্রধান শক্তি স্তরে আছে, সুতরাং কি এন এর মান বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3। তাহলে আমাকে বলো তো ভাইয়া, এন এর মান যদি হচ্ছে ভাইয়া 3 হয়, সেক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা এল এর মান কত হতে পারে? তুমি তো ভাইয়া জানো যে এল এর মান কি হয়? 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ কি যেহেতু এন এর মান 3, তার মানে সেটা কি 0 থেকে 3-1 পর্যন্ত। তাহলে আমাকে বলতো ভাইয়া 0 থেকে 3-1 মানে কি? 0 থেকে 2। তার মানে ভাইয়া এল এর মানটা কি হবে ভাইয়া? 0 হবে, 1 হবে এবং কি হবে? 2 হবে, ঠিক আছে? তাহলে যদি আমি এল এর মান বের করে ফেলি, তাহলে আমি তো জানি যে আবার পরবর্তীতে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা এম, সেটা হচ্ছে আবার কি এল এর উপর নির্ভরশীল। তাহলে বলো তো ভাইয়া এখানে এম এর মান ভাইয়া কত হবে?
এবার আমি তোমাকে বলি, বলো তো ভাইয়া তুমি এখানে এল এর মান কয়টা পাইলা? তুমি এখানে ভাইয়া এল এর মান পাইছো 3টা, 0 পাইছো, 1 পাইছো, 2 পাইছো। তাহলে ভাইয়া তুমি এই যে এল এর যে 3টা ভিন্ন ভিন্ন মান পাইলা, তুমি ভাইয়া কোন মানের জন্য এম বের করবা? কারণ প্রত্যেকটা এমই তো কি 0 সহ প্লাস মাইনাস এল, তাহলে তো এল এর এখানে 3টা ভিন্ন ভিন্ন মান আছে, তাহলে আমি কোনটাকে কাউন্ট করব? তুমি লিখে রাখো ভাইয়া, এটা পরীক্ষায় আসবে এবং তোমরা ভুল করবা, সুতরাং তুমি লিখে রাখো যেন ভাইয়া ভুল না হয়। এখানে প্রত্যেকে লিখো ভাইয়া যে প্রতিটি এল এর মানের জন্য এম এর মান বের করব। কি বললাম? প্রতিটি এল এর মানের জন্য, প্রতিটি এল এর মানের জন্য এম এর মান বের করব। প্রতিটি এল এর মানের জন্য এম এর মান বের করব। ঠিক আছে, কি বললাম? প্রতিটি এল এর মানের জন্য কি করব আমরা? এম এর মান বের করবো। তার মানে এখানে এল এর মান কি 3টা ভিন্ন ভিন্ন মান আছে, 3টা ভিন্ন ভিন্ন মানের জন্যই কি আমি আলাদাভাবে এম এর মান বের করব। তাহলে যদি বের করি সেই ধারাবাহিকতা, চলো ভাই তাহলে পড়া শুরু করি। তাহলে দেখো তো ভাইয়া প্রথমে এল এর কোন মানটা আছে? প্রথমেই ভাইয়া এল এর যে মানটা আছে সেটা হচ্ছে ভাইয়া 0। তাহলে আমাকে বলো তো প্রথমেই এল এর যে মানটা আছে সেই মানটা কত? এল ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাকে বলো তো ভাইয়া এল ইজ ইকুয়ালস টু 0 হলে এম এর মান কত হতে পারে? তুমি তো জানো ভাইয়া এখানে লিখে রাখছে যে এম এর মান কি হবে? মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল। তাহলে যেহেতু এল এর মান 0, তাহলে এম এর মান কি হবে? মাইনাস এল থেকে, অর্থাৎ কি মাইনাস 0 থেকে 0 সহ প্লাস 0। এখন মাইনাস 0 থেকে 0 সহ প্লাস 0 মানে তো আসলে 0ই ভাইয়া। তার মানে এখানে এল এর মান 0 হলে এম এর মানও কত? 0, রাইট? ভালো কথা। তারপর দেখো তো ভাইয়া দ্বিতীয়টায় এল এর আবার মান ভাইয়া কত আছে? দ্বিতীয় ক্ষেত্রে এল এর আরেকটা বা অপর মান হচ্ছে ভাইয়া 1। তাহলে আমরা আবার লিখি, দেখো তো ভাইয়া দ্বিতীয় ক্ষেত্রে এল এর ভাইয়া অপর মানটা হচ্ছে ভাইয়া 1। তাহলে দেখো এই যে এল এর অপর মান 1, তাহলে এই এল এর মানের জন্য আমি এখন কি করব? এম এর মান বের করব। তাহলে বলতো ভাইয়া এখানে এম এর মান ভাইয়া কি হইতে পারে? তুমি তো জানো এম এর মান কি মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল। তাহলে এখানে এল এর মান যেহেতু 1, তাহলে সেটা আসলে কত হবে? মাইনাস 1 থেকে 0 সহ প্লাস 1, তাই না? মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল মানে কি মাইনাস 1 থেকে 0 সহ প্লাস 1। ভালো কথা, তাহলে আমি এটা জেনে গেলাম। একইভাবে ভাইয়া বলতো এল এর যেহেতু প্রতিটা মানের জন্য বের করবো, তাহলে অপর আর একটা মান রয়ে গেছে, সেই অপর মানটা কত ভাইয়া? এল ইজ ইকুয়ালস টু 2, তাই না? এন ইজ ইকুয়ালস টু 3 এর জন্য এল এর অপর মান কত? 2। তাহলে বলতো ভাই এখন সেম আবার দেখো আমার সাথে সাথে ভাইয়া নোট করে ফেলো, তোমার তাহলে কোয়ান্টাম সংখ্যাটা পারফেক্টলি শেষ হয়ে যাবে। দেখো ভাইয়া এল এর তাহলে অপর মানটা হচ্ছে ভাইয়া 2। বলতো এল এর অপর মান যদি ভাইয়া হচ্ছে 2 হয়, তাহলে ওই এল এর জন্য আমি এখন কি পাবো ভাইয়া? এম এর ভাইয়া মান পাবো। তাহলে এল এর জন্য এম এর মান কি পাইতে পারি? ওই যে এম এর মান হচ্ছে মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল। তাহলে এখানে এল এর মান হচ্ছে 2। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে ভাইয়া? ওই মাইনাস 2 থেকে 0 সহ কি দাঁড়াবে? প্লাস 2। তাহলে মাইনাস 2 থেকে 0 সহ প্লাস 2। তুমি যদি ব্যাপারটাকে ওই সংখ্যা রেখায় চিন্তা করো, তুমি আমাকে বলো ভাইয়া তাহলে মাঝখানে আছে 0, এই পাশে আছে মাইনাস 1, এই পাশে আছে কি মাইনাস 2, এখানে আছে 1, এখানে আছে কি 2। সুতরাং ওরা বলতেছে যে এল এর মান 2 হলে এম এর মান হবে মাইনাস 2 থেকে 0 সহ প্লাস 2, অর্থাৎ কি এই মাইনাস 2 থেকে 0 সহ প্লাস 2, তার মানে কি পুরোটাই। তাহলে ভাইয়া কি কি অ্যাড হবে বলো তো? মাইনাস 2, মাইনাস 1, 0, প্লাস 1, প্লাস 2। সুতরাং ভাইয়া এম এর মান কি কি আসবে তাহলে ভাইয়া? এম এর মান আসবে হচ্ছে এইটা। দেখো আমি লিখে ফেললাম মাইনাস 2, মাইনাস 1, 0, প্লাস 1 এবং কি প্লাস 2। ভালো কথা, তাহলে দেখছো আমরা কত সহজভাবে এম এর মানগুলো হচ্ছে বের করে ফেলতেছি। এবার এম এর মান তো ভাই বের করা সহজ, তোমাকে এখন শিখতে হবে এম এর এই মান দিয়ে আসলে ভাই কি বোঝায়। দেখো ভাইয়া উপরে লিখে রাখছে যে এম এর মানগুলো দিয়ে ভাইয়া প্রকাশ করে হচ্ছে অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস। এটার মানে কি একটু পর বলবো। আর ভাইয়া প্রকাশ করে উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা। তুমি বলতে পারো যে হায় হায় এই উপশক্তি স্তরের অরবিটাল আবার কি? অরবিটাল মানেই হয়তো উপশক্তি স্তর, তোমার এই ধারণা থাকতে পারে। বাট ভাই আমি তোমাকে বলি, তোমার 9-10 রেফারেন্সেই বলে তুমি ধরতে পারবা। সেটা হচ্ছে তুমি মনে আছে 9-10 পড়ে আসতা যে অরবিট মানে হচ্ছে প্রধান কক্ষপথ বা প্রধান শক্তি স্তর। ওই অরবিটের শাখা এসপিডিএফ ওগুলো ছিল কি উপশক্তি স্তর। আর ভাই তুমি আরেকটা পড়তা না উপশক্তি স্তর, সেটা আসলে কি ওই উপশক্তি স্তরের আবার শাখা। তাহলে ওই যে উপশক্তি স্তর বা যেটা হচ্ছে উপশক্তি স্তরের শাখা ইন্টারমিডিয়েটে, ওটাকে কি বলছে? উপশক্তি স্তরের ব্রাঞ্চ
উপশক্তি স্তরের শাখা বা উপশক্তি স্তরের অরবিটাল। বুঝতে পারলাম? তাহলে দেখো তো ভাইয়া, আমরা তাহলে এখান থেকে চলো একটা মজার জিনিস ভাই শিখে নিই। খেয়াল করে দেখো, এখানে আমি তো ওই যে এন এর মান 3 এর জন্য এল এর 3টা ভিন্ন ভিন্ন মান পাইলাম, 0, 1, 2, তাই না? এবং এর জন্য কি আমি এম এরও ভাইয়া কিছু কি মান পাইলাম। এবার আমরা জানবো যে ভাই আসলে এগুলার অর্থ কি। বলো তো ভাইয়া, তুমি একটু আগে পড়ে আসছো, বলো তো ভাইয়া, এল এর মান যখন 0 তখন এটা আসলে কোন অরবিটালকে রেফার করে? তুমি জানো ভাইয়া যে 0 হইলে সেটা কি, ওই যে সো, তার মানে কি 0 হলে সেটা কি এস ও এস 0, তার মানে সেটা আসলে এস অরবিটাল। বলো তো ভাইয়া, এল এর মান যখন 1 সেটা কোন অরবিটালকে ভাইয়া রেফার করে? এল এর মান 1 হলে সেটা হচ্ছে ভাইয়া পি অরবিটালকে ভাইয়া রেফার করে। এল এর মান যখন 2, ওটা ভাইয়া কোন অরবিটালকে ভাইয়া রেফার করে? এল এর মান 2 হলে সেটা কি ডি অরবিটালকে হচ্ছে ভাইয়া রেফার করে। এবার আমি তোমাকে বললাম যে ঠিক আছে, এখানে একটা এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে, ডি অরবিটাল আছে, কিন্তু সেটা কোন প্রধান কক্ষপথের এস? তুমি বলবা যে যেহেতু ভাইয়া এন এর মান 3, তার মানে কি সেটা হচ্ছে তৃতীয় প্রধান শক্তি স্তরের এস অরবিটাল, তাহলে আমি বলতে পারি না সেটা হচ্ছে ভাইয়া 3s অরবিটাল। এটা ভাইয়া তাহলে কি এল এর মান 1, তার মানে সেটা আসলে পি অরবিটাল। কার পি? তৃতীয় প্রধান শক্তি স্তরের পি অরবিটাল, তার মানে সেটা আসলে কি ভাইয়া 3p অরবিটাল। আবার এল এর মান 2 হলে সেটা ডি, তার মানে ভাইয়া কি তৃতীয় প্রধান শক্তি স্তরের ডি অরবিটাল, অর্থাৎ ভাইয়া কি 3d অরবিটাল। তার মানে ভাইয়া কি এই 3s অরবিটাল, 3p অরবিটাল এবং কি 3d অরবিটাল। খেয়াল করে দেখো তো ভাইয়া, 3s অরবিটালে ভাইয়া এম এর তুমি কয়টা মান পাইছো? তুমি খেয়াল করে দেখবা, তুমি 3s অরবিটালে এম এর জাস্ট একটা মান পাইছো। তোমরা স্টুডেন্ট একটা ভুল করো, তোমরা বলো যে ভাইয়া আমি 0টা মান পাইছি। না, তুমি 0টা মান পাও নাই, একটা মানের নিউমেরিক ভ্যালু হচ্ছে 0, তাহলে তুমি মান পাইছো একটা, এবং সেই মানের সংখ্যাসূচক ভ্যালুটা হচ্ছে 0। বুঝতে পারলাম বিষয়টা? তাহলে তাকায় দেখো যে 3s অরবিটালে বা এল ইজ ইকুয়ালস টু 0 হইলে ভাইয়া এম ইজ ইকুয়ালস টু কত? 0, তার মানে কি আমি এম এর একটা মান পাই। এম এর একটা মান পাওয়ার অর্থ হচ্ছে ওই যে ভাইয়া 3s অরবিটাল, ওই 3s অরবিটাল বা 3s উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা বা উপশক্তি স্তর হচ্ছে ভাইয়া একটা। বুঝতে পারলাম? তাহলে এখানে এম এর যতগুলো মান পাই তা দিয়ে আসলে সেই সাবশেলে এসপিডিএফ এই সমস্ত সাবশেলে কয়টা করে উপশক্তি স্তর বা অরবিটাল থাকবে সেইটা প্রকাশ করা হয়। তার মানে এখানে যেহেতু ভাইয়া 3s অরবিটালে এম এর জাস্ট একটা মান পাইছি, তার মানে সেই 3s উপশক্তি স্তরে মোট ঘর বা অরবিটাল বা সাবশেল বা হচ্ছে কি উপশক্তি স্তর যার মধ্যে ইলেকট্রন থাকবে এরকম ঘরের সংখ্যা হচ্ছে একটা। তার মানে ভাইয়া বললো এই 3s অরবিটালে, বলো দেখো এই 3s অরবিটালে ভাইয়া ঘরের সংখ্যা কয়টা? একটা ঘর। ঠিক আছে, একইভাবে ভাইয়া বলো তো যখন এল এর মান 1 তখন তুমি এম এর কয়টা মান পাও? এল এর মান 1 হইলে ভাইয়া তুমি হচ্ছে এম এর 3টা মান পাইছো। দেখছো, -1, 0, +1, তুমি 3টা মান পাইছো। সুতরাং এল ইজ ইকুয়ালস টু 1 হলো, অর্থাৎ ভাইয়া 3p অরবিটালের ক্ষেত্রে বা 3p উপশক্তি স্তরের ক্ষেত্রে তাকাও, বলো এই যে এবার 3s না, 3p উপশক্তি স্তরের ক্ষেত্রে ভাইয়া এম এর তুমি কয়টা মান পাইছো? তুমি এম এর ভাইয়া 3টা মান পাইছো, এবং 3 মান দিয়ে বোঝায় যে 3p উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা হচ্ছে ভাইয়া 3টা। তার মানে 3p উপশক্তি স্তরে উপশক্তি স্তর বা ঘর আছে কয়টা? 3p উপশক্তি স্তরে ভাইয়া ঘর আছে হচ্ছে ভাইয়া 3টা। ঠিক আছে, যেই 3 ঘরে কি করবে? ইলেকট্রন থাকবে। একইভাবে ভাইয়া বলো তো এই যে 3D, তার মানে যেখানে কি এল এর মান হচ্ছে 2, এল এর মান 2 হলে অর্থাৎ ভাইয়া 3D উপশক্তি স্তরে তুমি ভাইয়া এম এর মান কয়টা পাইছো? তুমি ভাই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কয়টা পাইছো? খেয়াল করে দেখো, তুমি ভাইয়া চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান পাইছো ভাইয়া 5টা। দেখো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে তুমি 3D অরবিটালে বা 3D উপশক্তি স্তরে এম এর মান পাইছো 5টা। তাহলে এখানে আবার কারেকশন করি আমরা, তাহলে আমার 3p না, এটা হচ্ছে আমার 3D উপশক্তি স্তরে এম এর মান যেহেতু ভাইলাম 5টা, সুতরাং ভাইয়া 3D উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা বা উপস্তর সংখ্যাও কয়টা হবে ভাইয়া? 5টা হবে। তার মানে ভাইয়া এই যে 3D, এই 3D উপশক্তি স্তরে ভাইয়া ঘর হবে কয়টা? এই 3D উপশক্তি স্তরে ভাইয়া ঘর হবে হচ্ছে 5টা, যেই 5টা ঘরে কি করতে পারবে? ইলেকট্রন থাকতে পারবে। বুঝতে পারলাম? তাইলে আমি এইটা বুঝে গেলাম যে ভাইয়া এখান থেকে দেখো কত মজার পড়া, যে ভাই আমি পড়ে গেলাম যে ভাইয়া 3s, তাকাও এই যে 3s অরবিটাল, 3s অরবিটালে ভাইয়া ঘর কয়টা? একটা। এই যে ভাইয়া 3p অরবিটাল, 3p অরবিটালে ভাইয়া ঘর কয়টা? 3টা। এবং এই যে ভাইয়া 3d অরবিটাল, 3d অরবিটালে ভাইয়া ঘর কয়টা? 5টা।
তাহলে এই যে ভাইয়া প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ঘর, এই ঘরগুলোর মধ্যেই কি ইলেকট্রন অবস্থান করবে, এবং এগুলো আসলে কি এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ঘরই হচ্ছে ভাইয়া উপশক্তি স্তর বা উপশক্তি স্তরের অরবিটাল। এবং এখানে একটা ভাইয়া মজার এমসিকিউ আছে, তোমার পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে ভাইয়া প্রত্যেকটা অরবিটালে, এখানে কিন্তু অরবিটাল বলতে ভাইয়া ওই SPDF কে ভাইয়া বোঝাচ্ছে না, এখানে অরবিটাল বলতে বোঝাচ্ছে উপশক্তি স্তরের অরবিটাল। মানে কি SPDF এর ভেতরে যে সাবশেল বা উপশক্তি স্তর আছে সেইটা। তাহলে তোমাকে পরীক্ষা এমসিকিউ আসবে, বলো তো প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? ভাইয়া এই যে ঘরগুলো আছে না অরবিটালগুলো, এই প্রত্যেকটা অরবিটালে ভাইয়া সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন থাকতে পারে। তার মানে কি, মন দিয়ে শুনবা, প্রত্যেকটা সিঙ্গেল ঘরের মধ্যে ম্যাক্সিমাম 2টা করে ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, তাহলে বলো তো ভাইয়া এই যে ঘরটা 3s ঘর, জাস্ট একটা ঘর, এই ঘরে কয়টা ইলেকট্রন থাকবে? তাহলে ভাইয়া এই ঘরে ইলেকট্রন থাকবে কয়টা? 2টা। এই দেখো ভাইয়া এই ঘরে ইলেকট্রন কয়টা? 2টা। একইভাবে ভাইয়া বলো তো একটু পরে ভাইয়া তাকায় দেখো, এই যে 3p অরবিটাল, এই 3p অরবিটালের ভিতরে ভাইয়া ঘর কয়টা আছে? 3টা ঘর আছে, 1 2 3। তাহলে বলো তো ভাইয়া ওই প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ঘরে ইলেকট্রন থাকবে কয়টা করে? 2টা করে। তার মানে এটার ভিতরে কয়টা? 2টা। এটার ভিতরে কয়টা? 2টা। এটার ভিতরেও কয়টা ভাইয়া? 2টা। একইভাবে এই যে প্রত্যেকটা 3D অরবিটাল বা এই যে প্রত্যেকটা 3D অরবিটালের ভিতরে ভাইয়া 5টা ঘর, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ঘরের ভিতরে ভাইয়া ইলেকট্রন কয়টা করে থাকবে? এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ঘরের ভিতরেও কি ইলেকট্রন থাকবে কয়টা করে ভাইয়া? 2টা করে থাকবে। কয়টা করে থাকবে? 2টা করে ইলেকট্রন থাকবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ঘরে ইলেকট্রন থাকবে কয়টা করে? 2টা করে। তাহলে আমাকে বলো তো ভাইয়া তুমি টোটাল 3s অরবিটালে সর্বোচ্চ বা সর্বমোট তুমি কয়টা ইলেকট্রন পাইলা? 2টা। এবং এর জন্যই ভাইয়া তুমি ইলেকট্রন বিন্যাস করার সময় কি লেখো? তুমি ভাইয়া ইলেকট্রন বিন্যাস করার সময় লেখো হচ্ছে এইভাবে 3s2। তুমি চাইলেও কখনো কি করতে পারো না 3s3 লিখতে পারো না, 3s4 লিখতে পারো না। এর মানে কি যে ভাইয়া 3s বা 3 বাদ দাও, যেটা তো ns, যে কোনো s অরবিটালের জন্যই প্রযোজ্য। তার মানে ভাইয়া s অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা। কম হিসাবে একটা থাকতে পারে, বাট সর্বোচ্চ হবে সেটা কি? 2টা। এই জন্য সবসময় আমি কি ইলেকট্রন বিন্যাস করার সময় কি করি? ওই যে 1s2 2s2 আমি কিন্তু কখনোই লিখি না 1s3 2s4 এইসব লিখি না। তার মানে s এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ভাইয়া কয়টা? 2টা। এই যে শিখে ফেললাম। তারপর দেখো তো ভাইয়া এই যে 3p অরবিটাল বা p অরবিটাল, বলো তো p অরবিটালে ভাইয়া কয়টা ঘর ছিল? 1টা 2টা 3টা ঘর ছিল। তাহলে প্রতি ঘরে যদি 2টা করে ইলেকট্রন হয়, তাহলে 3 ঘরে ইলেকট্রন কয়টা হবে? 6টা। 3 দুগুণা 6। এর জন্যই তুমি সারা জীবন ভাইয়া ইলেকট্রন বিন্যাস করার সময় তুমি কি লিখতা? p6 লিখতা, তাই না? ওই যে 1s2 2s2 2p6, তুমি তার চেয়ে কম হতে পারে, কিন্তু কখনোই তুমি 2p7 2p8 2p9 লিখতে না। কারণ কি এই p অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ভাইয়া কত? 6টা। একইভাবে ভাইয়া তুমি যখন হচ্ছে দেখো এই যে 3d অরবিটাল, ধরো এই যে ভাইয়া d অরবিটাল, বলো তো d অরবিটালের আন্ডারে ভাইয়া ঘর কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা ঘর। তাহলে প্রতি ঘরে হচ্ছে ভাইয়া 2টা করে ইলেকট্রন। তাহলে 5 ঘরে কত? 5 দুগুণ 10টা ইলেকট্রন। এর জন্য তুমি সারা জীবন ভাইয়া ইলেকট্রন বিন্যাস করার সময় তুমি কি করো? তুমি লেখো হচ্ছে ভাইয়া 3d10, বা 3 না হলেও তুমি কি লেখো ভাইয়া? তুমি লেখো হচ্ছে d10। তার মানে কি তুমি কখনোই কি d11 d12 d13 লেখো না। কম হতে পারে কারণ ইলেকট্রন নাই থাকতে পারে, কিন্তু তোমার হচ্ছে এর বেশি হওয়ার সুযোগ নেই। তার মানে ভাইয়া d অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ভাইয়া কত? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে ভাইয়া 10টা। ওই একইভাবে ভাইয়া f অরবিটালে ওই সেম নিয়মে ভাইয়া f অরবিটালেও কি তোমার হচ্ছে ঘর সংখ্যা কত হয়? f অরবিটালের ক্ষেত্রে ভাইয়া ঘর সংখ্যা হয় তোমার হচ্ছে 7টা, বুঝছো? 7টা ঘর হয়, এবং এই প্রত্যেকটা ঘরে ভাইয়া হচ্ছে তোমার 2টা করে ইলেকট্রন থাকার কারণে 7 দুগুণা কত হয়? 14 হয়, এবং f অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হয়? f14 হয়। বুঝতে পারছো? তাহলে এই ব্যাপারটা আশা করি হচ্ছে ভাইয়া বুঝলা, তুমি জানলা যে তুমি আগে 9 10 যে ভাইয়া মুখস্থ ইলেকট্রন বিন্যাস করে আসতা, এটা আসলে কিভাবে হচ্ছে ভাইয়া আসছে। ক্লিয়ার? তার মানে ভাইয়া এই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস, যে অরবিটাল আসলে ত্রিমাত্রিকভাবে কিভাবে বিন্যস্ত থাকে, এবং উপশক্তি স্তরের বা এই SPDF এই সমস্ত সাবশেলের ভেতরে কয়টা উপশক্তি স্তর বা কয়টা অরবিটাল থাকবে সেই সংখ্যা হচ্ছে ভাইয়া নির্ণয় করা যায়। আচ্ছা, আশা করি তাহলে এইটা বুঝলাম। তাহলে একটা কাজ করি ভাইয়া, এটা হচ্ছে আমি এই অংশটুকু একটু মুছে ফেলি, আমি এখানে তোমাদের অন্য কয়েকটা জিনিস হচ্ছে ভাইয়া দেখাবো। ঠিক আছে?
আচ্ছা, এবার তাহলে একটা ছোট্ট ব্যাপার ভাইয়া খেয়াল করো তো, সেই ব্যাপারটা হচ্ছে বলো তো, এখানে ভাইয়া এই যে এল এর মান 0, বলো তো ভাইয়া এল এর মান 0-র জন্য ভাইয়া তুমি এম এর কয়টা মান পাচ্ছ? একটা মান পাচ্ছ। এখানে দেখো তো ভাইয়া এল এর মান হচ্ছে 1, এর জন্য তুমি এম এর কয়টা মান পাচ্ছ ভাইয়া? 1 2 3টা মান পাচ্ছ। এখানে আবার এল এর মান 2, এর জন্য তুমি ভাইয়া এম এর কয়টা মান পাচ্ছ? 1 2 3 4 5টা মান পাচ্ছ। তার মানে এল এর মান যখন 0 তখন তুমি এম এর মান পাচ্ছ একটা। ঠিক আছে, বলো তো ভাইয়া যখন এল এর মান হচ্ছে 1 তখন তুমি এম এর মান পাচ্ছ ভাইয়া 3টা। তার মানে তখন এম এর মান পাচ্ছি কয়টা ভাইয়া? 3টা। এবং বলো তো ভাইয়া যখন এল এর মান 2, দেখো যখন এল ইজ ইকুয়ালস টু 2 তখন ভাইয়া আমরা এম এর মান পাচ্ছি কয়টা ভাইয়া? 5টা। 1 2 3 4 5। তুমি কি ভাইয়া এর মধ্যে কোনো সম্পর্ক দেখতে পাও? আমি কিন্তু একটা সম্পর্ক ভাইয়া পাইছি। কি সম্পর্ক? যে এল এর যে এই মানগুলো, বলো তো ভাইয়া তুমি খেয়াল করে দেখো, আমি যদি বলি সম্পর্কটা হচ্ছে ভাইয়া এইটা 12 প্লাস 1, খেয়াল করে দেখো কেন ভাইয়া তোমাকে 12 প্লাস 1 সম্পর্ক বললো? বলো এল এর মান যখন 0 তার মানে 2 ইন্টু 0 ইজ ইকুয়ালস টু কত? 0 প্লাস 1 তার মানে 1, তার মানে এম এর মান পাইলাম একটা। বলো তো এল এর মান যখন 1 তার মানে কি? সেটা হচ্ছে ভাইয়া 2 ইন্টু 1 প্লাস 1 তার মানে কত? 2 যোগ 1, সেটা কত ভাইয়া? 3। তখন ভাইয়া আমরা এম এর মান কয়টা পাচ্ছি? 3টা। আবার বলতো ভাইয়া এল এর মান যখন 2 তার মানে ভাইয়া হচ্ছে 12 প্লাস 1 সংখ্যক মান পাবো। তার মানে কি 2 ইন্টু 2 প্লাস 1 তার মানে সেটা হচ্ছে ভাইয়া 4 প্লাস 1 বা 5টা মান পাবো। তার মানে ভাইয়া আমি যেটা বুঝতে পারলাম এখান থেকে একটা এমসিকিউ আসবে পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ভাইয়া যে এল এর যে কোনো মানের জন্য কয়টা এম এর মান পাওয়া যায়? এল এর যে কোনো মানের জন্য ভাইয়া 12 প্লাস 1 সংখ্যক এম এর মান পাওয়া যায়। তার মানে আমি কি বলতে পারি যে এল এর মানগুলোই আসলে ভাইয়া কি? উপশক্তি স্তর। তার মানে প্রত্যেকটা উপশক্তি স্তরের জন্য 12 প্লাস 1 সংখ্যক উপশক্তি স্তরের অরবিটাল পাওয়া যায়। তার মানে প্রত্যেকটা উপশক্তি স্তরের জন্য অরবিটাল পাওয়া যায় কয়টা? 12 প্লাস 1 সংখ্যক। প্রত্যেকটা উপশক্তি স্তরের জন্য 12 প্লাস 1 সংখ্যক অরবিটাল বা ঘর পাওয়া যায়। এই জন্যই কি যখন এল ইজ ইকুয়ালস টু 2 তখন কি 12 মানে কি 2 ইন্টু 2 প্লাস 1, সেটা কত? 2 গুণা 4 যোগ 1 5, 5টা ঘর পাইছিলাম। এখন আমাকে বলো তো ভাইয়া প্রত্যেকটা ঘরে ইলেকট্রন থাকে হচ্ছে ভাইয়া 2টা, তাই না? প্রত্যেকটা ঘরে ইলেকট্রন থাকে 2টা। এবং ভাইয়া বললো এল এর যে কোনো মানের জন্য অরবিটাল বা ঘর পাবো আমি 12 প্লাস 1। তাহলে বলতো ভাইয়া এর মধ্যে প্রত্যেকটা ঘরে হচ্ছে 2টা করে ইলেকট্রন, তাহলে এতগুলা ঘরে মোট ইলেকট্রন কয়টা হবে? 2 ইন্টু 12 প্লাস 1, তাই না? তার মানে এখান থেকে আমি ভাইয়া 2টা তথ্য জানলাম। এই 2টা তথ্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ। একটা কাজ করি, আমি 2টা তথ্য হচ্ছে ভাই আলাদা করে লিখি, তোমার সুবিধা হবে। তার মানে এটা হচ্ছে আমার সেই প্রথম তথ্য, আর এটা হচ্ছে আমার 2 ইন্টু 12 প্লাস 1, এটা হচ্ছে আমার দ্বিতীয় তথ্য। এর মানে কি? এর মানে ভালো করে বুঝো, প্রথম তথ্যটা হচ্ছে ভাইয়া এল এর যে কোনো মানের জন্য আমি অরবিটাল পাবো হচ্ছে 12 প্লাস 1 সংখ্যক, এবং যেহেতু প্রতি অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে তার মানে হচ্ছে ভাইয়া এল এর যে কোনো মানের জন্য, অর্থাৎ ভাইয়া কি 0 1 2, অর্থাৎ ভাইয়া প্রত্যেকটা উপশক্তি স্তরে সর্বমোট ইলেকট্রন হবে ভাইয়া 2 ইন্টু 12 প্লাস 1 সংখ্যক। তার মানে বলতো ভাইয়া যখন এল ইজ ইকুয়ালস টু 0 তার মানে সেটা আসলে কি? এস অরবিটাল, তাই না? এল ইজ ইকুয়ালস 0 সেটা কোন অরবিটাল? এস অরবিটাল। এবং এস অরবিটালে সর্বমোট তাহলে কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকবে বলতো? তুমি মান বসাও। দেখো 2 ইন্টু 12 প্লাস 1 তার মানে হচ্ছে 2 ইন্টু 2 এল এর মান হচ্ছে ভাইয়া এস হওয়ার জন্য হচ্ছে তোমার 0 প্লাস হচ্ছে তোমার 1, তার মানে কি ভাইয়া 2 ইন্টু 0 প্লাস 1, তার মানে সেটা আসলে কত ভাইয়া? 2 ইন্টু 1 বা 2। তার মানে হচ্ছে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে ভাইয়া 2। একইভাবে আমাকে বলো তো ভাইয়া পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? পি অরবিটাল হওয়ার জন্য এল এর মান কত হইতে হয়? 1 হইতে হয়। সুতরাং পি অরবিটাল বা এল ইজ ইকুয়ালস টু 1 হলে তার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে ভাইয়া? 2 ইন্টু 12 প্লাস 1, তার মানে কি? সেটা 2 ইন্টু 2 এল এর মান হচ্ছে পি হওয়ার জন্য 1, সুতরাং 2 1 প্লাস 1, তার মানে সেটা কত? 2 1 3, তার মানে ভাইয়া হচ্ছে 2 ইন্টু 3 বা 6, তার মানে ভাইয়া পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 6টা।
একইভাবে ভাইয়া তুমি যখন দেখবা যে এল এর মান 2, তার মানে হচ্ছে ভাইয়া এল এর মান 2 হলে সেটা কোন অরবিটাল, সেটা হচ্ছে ভাইয়া ডি অরবিটাল, এবং ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে ভাইয়া, ওই যে 2 × 12 + 1 বাকি 2 × 2 বলো, এল হওয়ার জন্য ডি এর মান কত হইতে হয় ভাইয়া, 2 হইতে হয় +1, তার মানে সেটা কত হয় ভাইয়া 2 × 4 + 1 মানে 2 × 5 বা 10, তার মানে ভাইয়া ডি এর ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি কত, D10। বুঝতে পারলাম? মানে এখান থেকে আমরা খুব সহজে কি করে ফেললাম ভাইয়া, আসলে কোন অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত এবং এল এর কোন মানের জন্য ভাইয়া টোটাল অরবিটাল সংখ্যা কত, এটা হচ্ছে আমরা শিখে ফেললাম। ঠিক আছে, যদি এটা শিখে যাই তাহলে আমাদের মোটামুটি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার বেসিক সমস্ত কথাবার্তা শেষ। এবার জাস্ট একটা ছোট্ট টপিক রয়ে যায়, ওই টপিকটা ভাইয়া হচ্ছে আমরা শিখবো। তাহলে আমি দেখো এই অংশটুকু হচ্ছে ভাইয়া মুছে ফেললাম, তোমাকে আমি ওই ছোট্ট অংশটুকু দেখিয়ে দিই, তাহলে আমাদের মোটামুটি আজকের পড়াটা শেষ হয়ে যায়। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া আমরা তাহলে এখন এইটা দেখি, তুমি খেয়াল করে দেখো তো, আমরা আবার একটু এখানে ফিরে আসবো। তুমি দেখো যখন এল এর মান ছিল হচ্ছে 0, তার মানে এল এর মান যখন 0 সেটা হচ্ছে শুধুমাত্র ভাইয়া কি এস অরবিটাল, এবং দেখো তো এস অরবিটালের আন্ডারে ভাইয়া এম এর মান কয়টা ছিল, এম এর মান ছিল শুধুমাত্র 0, অর্থাৎ মান কয়টা, মান জাস্ট একটা। ঠিক আছে, তার মানে এস অরবিটালের আন্ডারে ভাইয়া ঘর কয়টা হবে, ঘর হবে শুধুমাত্র একটা, যেহেতু মাত্র একটা ঘর তার মানে ওই ঘরটা কি হবে ভাইয়া, সমস্ত অক্ষ বরাবর হচ্ছে বিস্তৃত থাকবে, তার মানে কি এক্স অক্ষ বরাবরও থাকবে, ওয়াই অক্ষ বরাবরও থাকবে, এবং কি জেড অক্ষ বরাবরও থাকবে। ভালো কথা, তার মানে কোনো নির্দিষ্ট দিক আমি পাবো না, সব দিকে সম্যকভাবে বিস্তৃত থাকবে। এবার চলো শুধু ভাইয়া যখন এল এর মান ছিল হচ্ছে 1, দেখো তো ভাইয়া যখন এল এর মান ছিল হচ্ছে 1, তখন ভাই আমি কি এস অরবিটাল পাইছি নাকি এল এর মান 1 হওয়ার কারণে ভাই আমি পি অরবিটাল পাইছি, তার মানে আমি ভাই তখন পাইছিলাম হচ্ছে গিয়ে পি অরবিটাল। এবং বলো তো ভাই পি অরবিটালে এম এর মান কয়টা, পি অরবিটালে ভাইয়া এম এর মান হচ্ছে 3টা, তাই না, সেটা কি -1 0 এবং সেটা কি ভাইয়া +1, তার মানে ভাইয়া পি অরবিটালে এম এর মান হচ্ছে 3টা, এর অর্থ হচ্ছে ভাইয়া পি অরবিটালের ভাইয়া 3টা উপশক্তিস্তর বা পি উপশক্তিস্তরের টোটাল কি 3টা অরবিটাল বা 3টা ঘর আছে। তাহলে ভাইয়া যেহেতু পি উপশক্তিস্তরে 3টা ঘর আছে, এই 3টা ঘর হচ্ছে ভাইয়া হবে কি 3টা অক্ষ বরাবর হচ্ছে ভাইয়া বিস্তৃত থাকবে, 3টা হবে কি ভাইয়া 3টা অক্ষ বরাবর বিস্তৃত থাকবে, একজন হচ্ছে ভাইয়া এক্স অক্ষ বরাবর বিস্তৃত হবে, একজন ভাইয়া ওয়াই অক্ষ বরাবর বিস্তৃত হবে, এবং একজন কি হবে জেড অক্ষ বরাবর বিস্তৃত হবে। তাহলে আমি বলবো কি ভাইয়া যে পি অরবিটালের আন্ডারে যে সাবশেলগুলো আছে, বা আমি বলতে পারি ভাইয়া অরবিটাল না বলে পি উপশক্তি স্তরের আন্ডারে যেই সাবশেল বা অরবিটালগুলো আছে, টোটাল কয়টা অরবিটাল আছে ভাইয়া 3টা, এবং তার নাম কি হবে তাহলে ভাইয়া, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বিস্তৃত পি এক্স, একটা হচ্ছে ভাইয়া ওয়াই অক্ষ বরাবর পি ওয়াই, একটা হচ্ছে ভাইয়া জেড অক্ষ বরাবর পি জেড। ঠিক আছে, তার মানে ভাই আমি বুঝে গেলাম এল ইজ ইকুয়ালস টু 1 হলে সেটা আসলে তোমার কি পি অরবিটাল, এবং পি অরবিটালের মধ্যে কোন কোন অরবিটাল আছে ভাইয়া 3টা অরবিটাল, সেটা তোমার হচ্ছে পি এক্স অরবিটাল, পি ওয়াই অরবিটাল এবং কি পি জেড অরবিটাল। একইভাবে ভাইয়া বলো তো যখন এল ইজ ইকুয়ালস টু ভাইয়া 2, দেখো তাকাও, আমি দেখো এটা ভাইয়া একটু মুছে ফেলাম আমাদের লেখার সুবিধার্থে। হ্যাঁ দেখো যখন এল ইজ ইকুয়ালস টু ভাইয়া 2, তখন বলতো ভাই সেটা কোন অরবিটাল হবে, সেটা হচ্ছে ভাইয়া কি তখন ডি অরবিটাল হবে। এবং বলতো ডি অরবিটালের আন্ডারে ভাইয়া এম এর কয়টা মান আছে, দেখো 1 2 3 4 5, 5টা মান আছে, মানে সেটা কি ওই -2 -1 0 +1 +2, এই 5টা মান আছে, তার মানে এম অরবিটালের আন্ডারে 5টা মান আছে বলতে বোঝায় এম এর অন্তর্ভুক্ত ইউনিট বা অরবিটাল আছে কয়টা 5টা, তার মানে এম এর অন্তর্ভুক্ত ঘর আছে ভাইয়া কয়টা, আমি নিশ্চয়ই একটু আগে জেনে আসলাম এম এর অন্তর্ভুক্ত ঘর আছে ভাইয়া কয়টা 5টা ঘর আছে, এবং সেই 5টা ঘরের অবশ্যই ভাইয়া হচ্ছে নাম আছে, খুবই গুরুত্বপূর্ণ লিখে রাখো ভাইয়া, যেহেতু তারা প্রত্যেকে ডি অরবিটাল, তার মানে কি ডি অরবিটালের মধ্যেই ভাইয়া 5টা এম বা 5টা ঘর, তাহলে প্রথমগুলো এগুলোর নাম কি হবে ভাইয়া মনে রাখো ভাইয়া ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবং লাস্টলি হচ্ছে ভাইয়া ডি জেড স্কোয়ার। তার মানে এই যে এল ইজ ইকুয়ালস টু 2 হলে সেটা হচ্ছে ভাইয়া ডি অরবিটাল, এবং এই ডি অরবিটাল বা ডি উপশক্তি স্তরের টোটাল কি 5টা ডি অরবিটাল আছে, সেটা তোমার কি ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং কি ডি জেড স্কোয়ার। ঠিক আছে,
তাহলে এইবার তুমি আমাকে বলতে পারো ভাইয়া একটা প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে ভাইয়া যে এম এর মান তো হচ্ছে ভাইয়া পি অরবিটাল হওয়ার জন্য এম এর মান তো হচ্ছে ভাইয়া 3টা, -1 0 +1। আবার যখন L = 2 ডি অরবিটাল, তার জন্য ভাইয়া হচ্ছে এম এর মান হচ্ছে 5টা, -2 -1 0 +1 +1। সুতরাং ভাইয়া আমি কোনটাকে কোন মান দিয়ে হচ্ছে ভাইয়া রেফার করবো? দেখো আমি তোমাকে বলে দিই, এইটা তোমার হচ্ছে বিভিন্ন এমসিকিউ পড়ার সময় তোমার হচ্ছে ভাইয়া কাজে লাগবে। সুতরাং একটু মনোযোগ দিয়ে ভাই তুমি এটা হচ্ছে শুনবা। তাহলে দেখো ভাইয়া, আমরা এখানটায় তোমাকে হচ্ছে লিখে দিলাম যে আসলে এম এর কোন মানের জন্য সেটা আসলে কোন অরবিটাল হবে। তার মানে সেটা হচ্ছে ভাইয়া পি অরবিটালের ক্ষেত্রে দেখো px py pz এর ক্ষেত্রে এম এর মান যথাক্রমে হয় 0 +1 -1। তার মানে তুমি যদি কখনো দেখো যে পি অরবিটালের ক্ষেত্রে এম এর মান হচ্ছে +1, তুমি ভাববা সেটা আসলে রেফার করতেছে কোন অরবিটালকে? পি এর পি ওয়াই অরবিটালকে। তুমি যদি দেখো যে কখনো ভাইয়া পি অরবিটালের ক্ষেত্রে এম এর মান বলা আছে হচ্ছে -1, তুমি ভাববা সেটা আসলে কার কথা বলা আছে ভাইয়া? পি জেড অরবিটালের কথা হচ্ছে ভাইয়া বলা আছে। একইভাবে ভাইয়া দেখো ডি অরবিটালের ক্ষেত্রে ভাইয়া এই যে -2 থেকে হচ্ছে ভাইয়া একদম 0 সহ +2 পর্যন্ত, দেখো কোন ডি অরবিটালের জন্য ভাইয়া কোন মানটা হয় এটা ভাইয়া পাশে লিখে দেওয়া আছে। আমি দেখো লিখে রাখছি ভাইয়া মাস্ট, তোমার এটা এমসিকিউ এর জন্য এবং সামনে যখন আমরা ফার্দার ভাইয়া বিভিন্ন নিয়ম পড়বো তার জন্য ভাইয়া এই মানগুলোর হচ্ছে প্রয়োজন হবে, ঠিক আছে? যদি এই হয় তাহলে আমরা মোটামুটি ভাইয়া চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে ভাইয়া পুরোপুরি আশা করি পড়ে ফেললাম। এটা বুঝতে আশা করি ইনশাল্লাহ আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। এবার ভাইয়া আমরা তাহলে পড়বো হচ্ছে সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা, সেটা হচ্ছে ভাইয়া স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই যে তুমি এতক্ষণ পর্যন্ত যতগুলো কোয়ান্টাম সংখ্যা ভাইয়া পড়ে আসলে এর মধ্যে ভাইয়া সবচেয়ে সহজ হচ্ছে ভাইয়া স্পিন কোয়ান্টাম সংখ্যা। দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা তুমি কিন্তু জানো যে ভাইয়া এটা আসলে কি? এটা হচ্ছে ভাইয়া ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশক রাশি, তাই তো? ইলেকট্রনের নিজ অক্ষ বরাবর, ইলেকট্রনের নিজ অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক রাশি, তাই তো? ঘূর্ণন প্রকাশক রাশি। তাহলে দেখো ভাইয়া আমরা মোটামুটি এটা হচ্ছে জানি যে স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ইলেকট্রনের নিজ অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক রাশি। তুমি এটাও জানো ভাইয়া যে স্পিন কোয়ান্টাম সংখ্যাকে ভাইয়া প্রকাশ করা হয় কি? এস অথবা কি এম সাবস্ক্রিপ্ট এস, এই ধারা হচ্ছে ভাইয়া প্রকাশ করা হয়, ঠিক আছে? যদি এই হয় এটা হচ্ছে ভাইয়া আমরা জেনে গেলাম। এবার তোমার যেটা হচ্ছে ভাইয়া প্রয়োজন হবে, খেয়াল করে দেখো যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মানে আসলে কি। তুমি খেয়াল করে দেখো যে ভাইয়া যখন একটা ইলেকট্রন একটা পরমাণুর মধ্যে, মনে করো একটা পরমাণুর মধ্যে একটা কি আছে ভাইয়া? একটা পরমাণুর মধ্যে একটা ইলেকট্রন হচ্ছে ভাইয়া অবস্থান করে। এখন এই ইলেকট্রন তো অবশ্যই কি পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছেই, পাশাপাশি ভাইয়া এই ইলেকট্রনটা নিজ অক্ষের চারদিকেও হচ্ছে ভাইয়া কি করে? ঘোরে। তার মানে ইলেকট্রনটা পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণনের পাশাপাশি নিজ অক্ষের চারদিকেও ঘোরে। ওই যে পৃথিবীর আহ্নিক গতি আর বার্ষিক গতির মতো, যে সূর্যের চারদিকে বা নিউক্লিয়াসের চারদিকে পৃথিবী ঘোরা বা ইলেকট্রন ঘোরা, এটা হচ্ছে কি বার্ষিক গতি। আর কি পৃথিবীর নিজ অক্ষের চারদিকে ঘোরা, সেটা আবার কি আহ্নিক গতি। তার মানে কি ইলেকট্রনের মধ্যে কি সে তোমার হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করেও এভাবে ঘোরে, আবার সে কি নিজ অক্ষের চারপাশেও এইভাবে কি করে ভাইয়া? ঘোরে। এবার এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই স্পিন কোয়ান্টাম সংখ্যা দিয়ে আসলে ইলেকট্রনের নিজ অক্ষের চারদিকে ঘূর্ণনটাকে হচ্ছে ভাইয়া বোঝায়। এবং ইলেকট্রনটা নিজ অক্ষের চারদিকে ভাইয়া দুইভাবে ঘুরতে পারে। হয় ইলেকট্রনটা হচ্ছে ভাইয়া ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, অথবা ভাইয়া ইলেকট্রনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তার মানে ইলেকট্রনের নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন দুই রকমের হয়, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এবং এই যে ইলেকট্রনের নিজ অক্ষের দিকে ঘূর্ণন, ঘড়ির কাঁটার দিকে যে ঘূর্ণন, ওটাকে ভাইয়া আমরা প্রকাশ করি হচ্ছে ভাইয়া +½ দিয়ে, এবং ইলেকট্রনের নিজ অক্ষের বিপরীত দিকে যে ঘূর্ণন, ওটাকে ভাইয়া আমরা প্রকাশ করি হচ্ছে -½ দিয়ে। তার মানে আমি বুঝলাম স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভাইয়া +½ আর একটা ভাইয়া কি -½ এই +½ দিয়ে ইলেকট্রনের ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণনকে বোঝায়, আর -½ দিয়ে ইলেকট্রনের ঘড়ির কাঁটার বিপরীত দিকের ঘূর্ণনকে বোঝায়। তাহলে আশা করি তোমরা কোয়ান্টাম সংখ্যা খুব ভালো করে বুঝতে পেরেছো। স্টিল বাসায় কোয়ান্টাম সংখ্যা পড়তে গিয়ে তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা হয়, তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো। আর
আমাদের অফলাইন কার্যক্রমে মেডিওয়ের অফলাইন কার্যক্রমে আমার ব্যাচে সরাসরি যুক্ত হতে চাইলে নিচে দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।